ছাড়াই আমি প্রতিষ্ঠান প্রাঙ্গণে আমি টিকাটা গ্রহণ করতে পেরেছি। নেওয়ার পর কোনো রকমই ফিল হয়নি, এখন খুব ভালো লাগছে। ঢাকায় স্কুল পর্যায়ে করোনা টিকা দেওয়া শুরু। শিক্ষার্থীদের জন্য মজুদ আছে ৮২ লাখ। অগ্রাধিকার পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। দিয়ে আমরা এখন একটু নিরাপদে থাকতে পারবো, এই জন্য আমরা খুবই খুশি। পরীক্ষা ক্লাস যে কোনো কিছুতেই এখন আর আসতে ভীতিটা কাজ করবে না, নিজেকে সুরক্ষিত মনে করছি। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব। সব জেলায় আমাদের এই ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে এবং পারলে আমরা একটা উপজেলা পর্যায়ে আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। ভ্যাকসিন নেয়ার পর জ্বর, শরীর ব্যথা, হালকা র্যাশে ভয় নয়, সতর্ক থাকার পরামর্শ। পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য একটু হতে পারে, এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে যোগাযোগ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্কটল্যান্ডের গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে আজ ৩ দফা প্রস্তাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন প্রবাসীদের বেশ কয়েকটি অনুষ্ঠানে। রাজধানীতে বৈধ অস্ত্রের দোকানের আড়ালে অবৈধ ব্যবসা, চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীদের কাছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি জব্দ। ভাষান্তরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু। নৌবাহিনীর জাহাজে গেলেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেওয়া হয়েছে গাড়ি সহ নানা সরঞ্জাম। এবং দ্রুত এগুচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ। বালুর বস্তা ও ব্লক ফেলতে চলছে ড্রেজিং। দুপাশে বসে গেছে ১০,০০০-এর বেশি প্যারাপেট ওয়াল। প্রতীক্ষার পালা শেষ। আনুষ্ঠানিকভাবে ঢাকায় স্কুল পর্যায়ে শুরু হলো করোনার টিকা দেয়া। প্রথম দিনে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরা পেল ভ্যাকসিন। কাল থেকে দেয়া হবে আরও ৭টি কেন্দ্রে। প্রতিটিতে ৫,০০০ করে একদিনে টিকা পাবেন ৪০,০০০ কোমলমতি শিক্ষার্থী। কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী জানান, অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পরীক্ষামূলক কাল পেরিয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের ক্ষুদে নাগরিকরা। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার পর খুশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। নেওয়ার পর কোনো রকমই ফিল হয়নি, এখন খুব ভালো লাগছে নিয়ে, একটা রিলিফ। পরীক্ষা ক্লাস যে কোনো কিছুতেই এখন আর আসতে ভীতিটা কাজ করবে না, নিজেকে সুরক্ষিত মনে করছি। অন্যদিকে বাড়ির ছোট্ট সদস্যটিকে টিকার আওতায় আনতে পেরে অভিভাবকেরাও যেন অনেকটাই শঙ্কামুক্ত। আমি আমার হাজবেন্ড যখন টিকা দিছি, তারপরে আমার বাচ্চাটা নিয়ে ভয় ছিল, এখন ওই ভয়টা কেটে গেছে। কার্যক্রম বলতে সরকারকে ধন্যবাদ, কারণ আমাদের বাচ্চারা স্কুলে এতদিন আসতে পারেনি, তারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের টিকা কার্যক্রমের প্রশংসা করেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যায়ক্রমে সারা দেশের শিশুরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, টিকাদান প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে পরীক্ষার্থীরা। টিকার কোনো অভাব হবে না। ছাত্রছাত্রীদের টিকা দিতে ৩ কোটি টিকা লাগবে। আমাদের ২ কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। প্রাথমিক পর্যায়ে সব জেলায় আমাদের এই ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে এবং পারলে আমরা একটা উপজেলা পর্যায়ে আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। টিকা গ্রহণ করলেও প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে দিয়ে দেবার। মঙ্গলবার থেকে রাজধানীর 8টি কেন্দ্রের প্রতিটিতে 5,000 করে প্রতিদিন টিকা নিতে পারবে 40,000 শিক্ষার্থী। পরীক্ষামূলক পর্যায় শেষে আনুষ্ঠানিকভাবে শিশুদের দেহে টিকা প্রয়োগের মাধ্যমে করোনা মোকাবিলায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে বেশি সংখ্যক টিকা আমদানির বিকল্প নেই। পাশাপাশি করোনার টিকা গ্রহণ করলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
টিকাদানের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, ইমা 12 থেকে 17 বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রয়োগের যে আনুষ্ঠানিক কার্যক্রম সকাল বেলা 11টার দিকে শুরু হয়, সেই কার্যক্রম এখনও চলছে। বলাই চলে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর একটি পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীরা যেমন নিয়োজিত আছেন, ঠিক তেমনি এই শিশুদের টিকা গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু অংশ নিয়েছেন রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্যরা, তারাও কিন্তু শিশুরাই। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যথেষ্ট শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিস্থিতি। আমরা ঠিক এই মুহূর্তে একটি টিকা বুথে রয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন যে শিশুরা নিজেরা এসে খুব সুশৃঙ্খলভাবে টিকা দিয়ে আবার নিজের যার যার গন্তব্যে চলে যাচ্ছে। এবং আমরা এখানে এসে যেমনটা দেখেছি, অভিভাবকদের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা। অনেক দীর্ঘদিন কিন্তু অভিভাবকরা অপেক্ষায় ছিলেন কবে নাগাদ তার বাসার বা বাড়ির ছোট সদস্যটিকে তিনি টিকা দিতে পারবেন। কিন্তু এখন টিকা দিতে পেরে কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। একটু জানিয়ে রাখি যে আজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। কিন্তু আগামীকাল আজকের এই মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ সহ আরও মোট 7টি অর্থাৎ মোট 8টি স্কুল বা কেন্দ্র দিয়ে কার্যক্রম চলবে। আমি একটু জানিয়ে রাখি স্কুলগুলো: হাটকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং গ্রামার স্কুল, ঢাকা কমার্স কলেজ, কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাস্টিকা স্কুল। এই স্কুলগুলোর মাধ্যমে কিন্তু আশপাশের যেসব স্কুলগুলো রয়েছে তারা কিন্তু এই স্কুলে এসে টিকার আওতায় যুক্ত হতে পারবেন, এমনটাই বলা হয়েছে। তবে অভিভাবকদের উদ্দেশ্যে যে বিষয়টি না জানালেই নয়, যেসব অভিভাবকরা তার শিশুটিকে বা টিকা দেওয়ার চিন্তা করছেন, সেই সব শিক্ষা বা অভিভাবকদের উদ্দেশ্যে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবারই বলা হচ্ছে যে এই রাজধানীর যেসব স্কুলগুলো রয়েছে সেই স্কুল কর্তৃপক্ষই কিন্তু শিশুদের জন্ম নিবন্ধনের সনদ এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নামের তালিকা কিন্তু আইসিটি বিভাগে জমা দিবে এবং আইসিটি বিভাগে কিন্তু এই শিক্ষার্থীদের নাম এবং জন্ম নিবন্ধনের যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু সুরক্ষা অ্যাপসে অন্তর্ভুক্ত করবে এবং এরপরই কিন্তু অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষার্থী চাইলেই সুরক্ষা অ্যাপসে নিজের নামটি নিবন্ধন করে টিকার আওতায় আসতে পারবে। এবং স্বাস্থ্যমন্ত্রী বারবারই আজকে বলেছেন যে এই যে কার্যক্রম শুরু হলো একটি স্কুল দিয়ে, আগামীকালকে আরও 7টি স্কুল যুক্ত হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি জেলায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। এবার এই ছিল আমার কাছে শিশুদের করোনা টিকার যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেই আনুষ্ঠানিক কার্যক্রমের সবশেষ খবর। এমা, টিকাদানের সবশেষ খবর জানাতে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। এদিকে চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর জ্বর, শরীর ব্যথা, হালকা র্যাশ হতে পারে। তবে সেক্ষেত্রে অভিভাবকদের ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শিশু বিশেষজ্ঞরা বলছেন বমি, খিঁচুনি কিংবা অচেতন হয়ে গেলে যেতে হবে নির্দিষ্ট হাসপাতালে। এক ধাপ পরীক্ষামূলক প্রয়োগ শেষে 12 থেকে 17 বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তবে এই বয়সীদের টিকা দিতে অভিভাবকদের মাঝে এখনো রয়েছে শঙ্কা। আবার টিকা দেওয়ার পরেও পর্যবেক্ষণের সময় নিয়ে চিন্তিত অনেকেই। শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়দের মতো কিশোরীদের ক্ষেত্রেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে মানিকগঞ্জের অভিজ্ঞতা বলছে এতে আতঙ্কিত হবার কিছু নেই। জ্বর, শরীর ব্যথা, গায়ে হালকা র্যাশ হলেও ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার গায়ে গায়ে জ্বর আসা, সামান্য ঠান্ডা কাশি লাগা বা র্যাশ উঠা, যেগুলো আমরা ফুসকুড়ির মতো বলি, এগুলো সামান্য একটু হতে পারে। এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। তবে থাকতে হবে বাড়তি সতর্কে। তীব্র ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ঘুরানো, বমি, খিঁচুনি কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে যেতে হবে হাসপাতালে। যে কোনো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো আনওয়ান্টেড এরকম অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে, যেগুলো আমি বললাম এই মৃদু উপসর্গের বাইরে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে প্রথম বা গভর্নমেন্টের যে ডেডিকেটেড হসপিটালগুলি রয়েছে যেখানে যেখানে এদের জন্য যোগাযোগ করার কথা, সেখানে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে যে কোনো সমস্যায় কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রোববার রাত 9টার কিছু আগে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আজ জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26 এর উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ভাষণ দেবেন তিনি। এছাড়া সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এদিকে জলবায়ু সম্মেলনে নির্ধারিত বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গ্লাসগো থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা 48 দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন হিসেবে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 1 ও 2 নভেম্বর জলবায়ু সম্মেলনের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেবেন তিনি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্কটিশ পার্লামেন্টে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন এবং আমরা সবাই ভেরি মাচ ইন্টারেস্টেড। গ্লাসগোতে দুদিনের ব্যস্ত কর্মসূচি শেষে 3 নভেম্বর 6 দিনের লন্ডন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র নেত্রী যেই বিশ্বকে অবাক করে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন। যারা ক্ষতিগ্রস্ত গরিব দেশ যারা এটার জন্য দায়ী তাদেরকে যাতে এটা ক্ষতিপূরণ দেয় এজন্য উনি যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এবং উনি অনেকটা সফল হয়েছেন। আগামী 9 নভেম্বর লন্ডন স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। দীর্ঘ 2 যুগ পর স্কটল্যান্ডে আসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে যাবেন এমনটা প্রত্যাশা সকলের। শোয়েব কবির, সময় সংবাদ, গ্লাসগো, স্কটল্যান্ড। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদেরকে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি হচ্ছে বলেও জানান তিনি। সকালে তার বাসভবনে ব্রিফিং করেন ওবায়দুল কাদের। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা, নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন। শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতাদের দলীয় প্রধানের নির্দেশে তালিকা প্রস্তুত করা হচ্ছে। অপকর্ম করলে কেউই রেহাই পাবেন না, তাদের শাস্তি পেতেই হবে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তারা। আরেকটি কারণ আছে, জিনিসপত্রের দাম বাড়বে, বিদেশের টাকা, সুতরাং এই পাচারকৃত অর্থ বাংলাদেশের টাকা এখন বিদেশ থেকে ধার করে সেই ধারের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ভবঘুরে কিংবা পাগল নয়, সে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। মোটরযান শ্রমিক হিসেবে একসময় কাজ করত ইকবাল। তাকে অত্যন্ত চতুর দাবি করে রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি। এদিকে স্থানীয় সংসদ সদস্যের দাবি, টাকার বিনিময়ে ইকবালকে ব্যবহার করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে একটি গোষ্ঠী। বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল ইকবাল হোসেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনেকেই তাকে ভবঘুরে কিংবা পাগল আখ্যা দিয়েছিল। পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল সে মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর ইকবালকে পুলিশ আবিষ্কার করে কক্সবাজারের সমুদ্র সৈকতে। জানতে পারে কুমিল্লা থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম, সেখান থেকে কয়েক দফা যাত্রা বিরতি দিয়ে ইকবাল পৌঁছায় কক্সবাজারে। যাত্রাপথে মসজিদ থেকে আবারও কোরআন চুরি। পুলিশের দাবি, একজন পাগলের পক্ষে এসব করা সম্ভব নয়। সে ঘটনার পরে কিন্তু পালিয়ে গেছে কক্সবাজারে। একজন পাগল তো আর এটা সম্ভব হতো না। ট্রেনে উঠে সে চিটাগাং গেছে, চিটাগাং থেকে সে কক্সবাজারে গেছে।
প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। এতে রহস্য উদ্ঘাটন ও ইন্ধনদাতাদের শনাক্ত করা সহজ হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে রিমান্ডে থাকা অন্য আসামিরা যেসব তথ্য দিচ্ছেন তাও যাচাই করা হচ্ছে। সিঁড়িতে বসে কোরআন শরীফ ইকবালকে অত্যন্ত বিচক্ষণ দাবি করে সিআইডি বলছে তাকে ভবঘুরে বলার কোনো সুযোগ নেই। তার ন্যাশনাল আইডি কার্ড আছে, সে মোটর শ্রমিক হিসাবে পেশায় নিয়োজিত ছিল, মসজিদেরও খেদমতে সে কাজ করত। সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং খুব বিচক্ষণ একজন ব্যক্তি তাকে বলতে হবে। স্থানীয় সংসদ সদস্যের দাবি, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ইকবালকে ব্যবহার করেছে কোনো একটি গোষ্ঠী। হয়তো ভবঘুরে ছেলেটাকে ব্যবহার করছে, টাকা পয়সা দিয়েছে, যারা পরিকল্পিতভাবে এটা করেছিল তারা রাস্তায় নামছিল অস্ত্র লইয়েই। এটা টোটালি 4.5 ঘন্টার মধ্যে যা করার করতে পারছে। ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। সুপার 12-এ নিজেদের চতুর্থ ম্যাচে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সাজিদ, ইমা, বাংলাদেশের বিশ্বকাপ মিশনের আগামীকালকে যে ম্যাচটি সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও বাংলাদেশ কিন্তু অন্তত একটা জয় নিয়ে নিশ্চয়ই ফিরতে চাইবে। তবে তার আগে আমরা জানি, গতকালকে জানতে পেরেছি আমরা, সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তবে আরও একটা তথ্য জানাতে চাইব, বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে আসার আগে টানা 3টা বায়োল্যাটারাল সিরিজ কিন্তু জিতেছিল, যেটা অ্যাওয়েতে জিতল জিম্বাবুয়ে আর হোমে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছিল। সে সময় একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, জয়ের অভ্যাস হয়েছিল, বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ের 5-এ উঠেছিল এবং সেটা নিয়ে কিন্তু বোর্ডের, আমরা দেখেছিলাম বোর্ডের কর্তাদের অনেক তারা খুশি হয়েছিল, অনেক কথা বলেছেন গণমাধ্যমে। এটা তারা নিজেদের অর্জন বলে তারা প্রচার করেছিলেন, আমাদের বলেছেন গণমাধ্যমে। তবে বাংলাদেশের বিশ্বকাপে আসার পর কিন্তু আমরা একদম অন্যরকম চিত্র দেখেই, স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে হার, এরপর দ্বিতীয় রাউন্ডে বা সুপার 12-এ টানা 3টে ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু 5 থেকে 1 ধাক্কায় নেমে গেছে 9 টি-20 র্যাঙ্কিংয়ের। আজ সকালে আপনার আইসিসি হালনাগাদ করেছে তাদের টি-20 র্যাঙ্কিংটা এবং এখানে কিন্তু বাংলাদেশ একেবারে 9 নম্বরে নেমে গেছে। বাংলাদেশের নিচে আছে কেবল শ্রীলঙ্কা দল। তো বাংলাদেশ যদি পরের ম্যাচ দুটোর একটিও যদি জিততে না পারে, তবে শীর্ষ 10-এর মধ্যেও কিন্তু বাংলাদেশ দল থাকতে পারবে না। বাংলাদেশ দল শ্রীলঙ্কারও নিচে নেমে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তবে বাংলাদেশ দলের কিন্তু আসলে তার চেয়ে বড় মাথা ব্যথা, বাংলাদেশ দল আগামী ম্যাচে কী ফরমেশনে বা কীভাবে মাঠে নামবে, একাদশটা কীভাবে সাজাবে, এটারই কিন্তু অনেক রকম আসলে নিশ্চয়িতভাবেই টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে। কারণ আমরা জানি সাকিব আল হাসান না থাকা মানে একজন বাড়তি ক্রিকেটারকে খেলানো, যিনি 4 ওভার বল করবেন এবং টপ অর্ডারে ব্যাট করবেন, এমন কিন্তু অপশন বাংলাদেশ দলে নেই। আগেই কিন্তু আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু দল থেকে ছিটকে গেছেন। সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি, সৌম্য সরকার আগামীকালকের ম্যাচে কিন্তু নিজের স্থানটা ধরে রাখবেন। কারণ আমরা দেখেছিলাম বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচগুলোতে সৌম্য কিন্তু ব্যাটে বলে ভালোই করেছিলেন, স্পেশালি বোলিংয়ে কিন্তু তিনি ভালো করছিলেন। তো আগামীকালকের ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ আসলে তার এই বোলিং সার্ভিসটা নিতে চাইবে এবং একটা কিন্তু ছোট সম্ভাবনা আছে। শামীম পাটোয়ারি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ খেলেনি, তার কিন্তু একটা খেলার সম্ভাবনা আছে। তবে আজকে প্রেস কনফারেন্স করবে এবং বাংলাদেশ সময় বিকেল 4টায় বাংলাদেশের অনুশীলন শুরু হবে। এরপর হয়তো আমরা জানতে পারবো একাদশটা কেমন হতে পারে। তো আমার কাছে দুবাই থেকেই ছিল সবশেষ খবর। দুবাই থেকে টাইগারদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। প্রোটিন, ভিটামিন, মিনারেলস আর ক্যালসিয়াম সমৃদ্ধ মার্কস। বহুল আলোচিত ভাষাঞ্চলে অবস্থানরত 18,500 রোহিঙ্গাকে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে করে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির 21 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 4 দিনের জন্য গেছেন ভাষাঞ্চলে। সাগর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সোমবার সকালে নৌবাহিনী জাহাজ ডলফিনে তোলা হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থার 4টি গাড়ি। এরপর একে একে জাহাজে উঠে আসেন 21 জন কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এবারই জাতিসংঘের এত বড় দল ভাষাঞ্চল সফর করছে। মূলত গত 9 অক্টোবর বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর সম্পাদিত চুক্তির আলোকে তাদের এই ভাষাঞ্চলে আসা। কী ধরনের লজিস্টিক সাপোর্ট তৈরি করা দরকার এবং কীভাবে ওনারা সেটা সাকসেসফুলি কমপ্লিট করবেন তার একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করে যাবেন।
এবং পাশাপাশি চিরং থেকে কীভাবে এই লজিস্টিক্সটা কন্টিনিউ করা যাবে ভাষাঞ্চরে তারও একটা ইভ্যালুয়েশন ওনারা করবেন। গত ৩ ডিসেম্বর থেকে ৬ দফায় 18,500 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছিল ভাষাঞ্চরে। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের জাতিসংঘ মানবিক সহায়তা দিল। ভাষাঞ্চর নিয়ে তাদের অনীহা ছিল, তবে শেষ পর্যন্ত তারা ভাষাঞ্চরে যাওয়ায় স্বস্তি ফিরছে বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনে। না, এখানে সহযোগিতা বলতে এখানে আমরা তো যে অপারেশনটা চলতেছে বেসিক্যালি বাংলাদেশ বেসড এনজিও দিয়ে, এখানে যেহেতু ওনারা আসেনি, এখন আস্তে আস্তে ওনারা আসবেন, ওনারা আমাদের মতো কন্ট্রিবিউশন করবেন, সেটা ওনারা নির্ধারণ করবেন যে কোন লেভেলে ওনারা আমাদের কীভাবে হেল্প করতে পারেন। তবে সব সেক্টরে আমরা চাইবো ওনাদের প্রেজেন্সটা যেন থাকে। জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আগামী ৪ নভেম্বর পর্যন্ত ভাষাঞ্চরে অবস্থান করে রোহিঙ্গাদের সহায়তার পরিকল্পনা করবেন। পরবর্তীতে তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মূল যেই ফুড এবং নন ফুডের বাইরে আরও অতিরিক্ত কী কী ডিমান্ড আছে, স্পেশালি ওয়াশ, স্যানিটেশন, আপনার নিউট্রিশন, হেলথ, হাইজিন, এগুলোর উপরে কাজ করবেন। ১ লাখ রোহিঙ্গার জন্য উন্নত মানের আবাসন ব্যবস্থা রয়েছে এই ভাষাঞ্চরে। তবে গত প্রায় ১ বছর জাতিসংঘ সহায়তা না দিলেও বাংলাদেশি এনজিওগুলো তাদের সহায়তা করে আসছে। জাতিসংঘের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে রিপোর্ট দিবে কিভাবে তাদের সাহায্য এবং সহযোগিতা করা যায়। এরপরেই পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা শুরু হবে ভাষাঞ্চরে অবস্থানরত রোহিঙ্গাদের। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে ভাষাঞ্চরে আছেন রিপোর্টার কমল দে। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমা। আসলে ভাষাঞ্চরে অবস্থানরত 18,500 রোহিঙ্গার জন্য একটা বিশেষ দিন, কারণ গত 1 বছর প্রায় তারা ভাষাঞ্চরে অবস্থান করছে। তারা কিন্তু জাতিসংঘের কোনো সহযোগিতা পাচ্ছিল না। তাদেরকে স্থানীয় বাংলাদেশি যেসব এনজিও রয়েছে তারাই মূলত সহযোগিতাটা করে যাচ্ছিল এখন পর্যন্ত। সবাই শেষ পর্যন্ত গত 9 অক্টোবর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ইউএনএইচসিআর যে চুক্তি হয়েছে সেই চুক্তির আলোকে কিন্তু এই জাতিসংঘের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন। আজকে তাদেরকে নৌবাহিনী জাহাজ ডলফিনে করে কিন্তু এই ভাষাঞ্চরে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা দেখেছি অতিরিক্ত প্রকল্প আনোয়ারুল কবি তাদেরকে গ্রহণ করেছেন, তাদেরকে কিন্তু আতিথেয়তা দিয়ে জাহাজে করে নিয়ে আসেন এই ভাষাঞ্চরে। তারা ভাষাঞ্চরে নামার পর তাদের জন্য যে নির্ধারিত একটি জাতিসংঘ যে ভবন রয়েছে, আপনি জানেন এখানে কিন্তু 110টি ভবন রয়েছে। 110টি ভবনের মধ্যে একটি ভবন হচ্ছে যেটাকে বলা হয় জাতিসংঘ কর্মকর্তা যে ভবন, সেই ভবনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত ভবন এবং অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে জাতিসংঘের এইসব কর্মকর্তাদের জন্য। তারা আজকে বিকেল থেকে 4টি ভাগে ভাগ হবেন। 4টি ভাগে ভাগ হয়ে তারা যে 18,000 রোহিঙ্গা রয়েছে, 18,500 রোহিঙ্গা রয়েছে, তাদের সাথে কথা বলবেন। অর্থাৎ 4টি গ্রুপ কিন্তু 4টি বিষয় নিয়ে তারা কথা বলবেন। তাদের খাদ্য ব্যবস্থা কেমন হবে, তাদের ওয়াশ হতো, তাদের যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলি কীভাবে মেনটেন হবে সেটি মূলত তারা তদারকি করবেন। এরপর তারা আগামী 4 নভেম্বর পর্যন্ত এই ভাষাঞ্চলে তারা অবস্থান করবেন। এরপর তারা চলে যাবেন ঢাকায়। ঢাকায় গিয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই সংক্রান্ত রিপোর্ট দেবেন। এরপরে কিন্তু যে ভাষাঞ্চলে যেসব রোহিঙ্গা রয়েছে তাদের জন্য জাতিসংঘের গৃহীত পদক্ষেপগুলো কিন্তু বাস্তবায়ন হবে। আপনি জানেন গত 3রা ডিসেম্বর থেকে 6 দফায় কিন্তু এখানে প্রায় 18,500 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু আবাসন ব্যবস্থা প্রায় 1 লাখের বেশি রোহিঙ্গাকে রাখা যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে রোহিঙ্গাদের যে আবাসন ব্যবস্থা রয়েছে, এখানে ঘূর্ণিঝড় শেল্টার রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, বাজার ব্যবস্থা গড়ে উঠেছে নৌবাহিনীর তত্ত্বাবধানে। আপনি জানেন 2018 সালের পর থেকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী 1 লাখ রোহিঙ্গার জন্য যে উন্নত মানের আবাসন ব্যবস্থা সেটি গড়ে তুলেছে এই ভাষাঞ্চলে। এবং এখন পর্যন্ত প্রায় 18,000 রোহিঙ্গা আসছে। তো কিন্তু আপনি জানেন 2017 সালের কিন্তু 25 আগস্ট থেকে কিন্তু রোহিঙ্গা বাংলাদেশ আসতে শুরু করে। পর্যায়ক্রমে প্রায় 12 লাখ রোহিঙ্গার অবস্থান এখন টেকনাফ উখিয়াতে। সেখান থেকে 1 লাখ রোহিঙ্গাকে সরকার উন্নত জীবন ব্যবস্থার জন্য নিয়ে আসতে চেয়েছে এই ভাষণ, তাদের জন্য উন্নত ব্যবস্থা করা হয়েছে। আমি যে ভবনটি দাঁড়িয়েছি সেটা হচ্ছে একাডেমিক ভবন। অর্থাৎ যে কর্মকর্তারা অবস্থান করেন এই ভবনটিতে, নৌবাহিনী কর্মকর্তা সব প্রকল্প কর্মকর্তা অবস্থান এই ভবনটিতে। এবং রোহিঙ্গাদের জন্য কিন্তু 1 লাখের বেশি রোহিঙ্গা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এই ভাষাঞ্চলে। আজকে জাতিসংঘের কর্মকর্তারা সেটি মূলত দেখবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল জাতিসংঘ যে 21 জন কর্মকর্তা প্রথমবারের মতো ভাষাঞ্চলে এসে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের সহযোগিতা দেওয়ার জন্য কাজ শুরু করেছেন, তার সর্বশেষ। ভাষাঞ্চল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ এগিয়েছে 86%। বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরো দমে চলছে ড্রেজিং। এদিকে সেতুর দুপাশে রেলিংয়ে 10,000-এর বেশি প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আবু সাইদের ক্যামেরায় নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে।
মহাপ্রান্তে চলছে 1.80 কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। স্লোপে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে। ড্রেজিং চলমান আছে। স্লোপ রেডি হলে স্লোপে 125 কেজি বস্তা ডাম্পিং করবে। ডাম্পিং করে তার উপরে রক পাথর ডাম্পিং করবে। পুরো সেতুর দুই পাশে রেলিংয়ে বসবে 12,390টি প্যারাপেট ওয়াল। এর মধ্যে 10,377টি বসে গেছে। সেতুটি যান চলাচল উপযোগীর শেষ পর্যায়ের কাজ চলছে এখন। অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আমাদের মেইন ব্রিজের অগ্রগতি 95%, নদী শাসনের অগ্রগতি আপনার 86%, আর সার্বিক অগ্রগতি 88.75। ভলিউমে বেশি না, কিন্তু যেহেতু ফিনিশিংয়ের কাজ সময় লাগছে আর কি। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় নদী শাসনের কাজ সম্পন্ন হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দুপুরের সময়ে আরও থাকছে, শুরু হলো মাসব্যাপী আয়কর মেলা। রিটার্ন দাখিল করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করোনার কারণে উন্মুক্ত স্থানে না হলেও বেড়েছে সেবার পরিসর। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ব্যর্থ হওয়ার পর 2 কোটি টাকা চুক্তিতে নতুন করে কাজ শুরু করেছে বেসরকারি কোম্পানি জেনুইং। মানিকগঞ্জের পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধারে চট্টগ্রাম থেকেও আনা হয়েছে 6টি ক্রেন। এদিকে 5 নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা আংশিক ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে ব্যর্থ হওয়ায় বেসরকারি কোম্পানি জেনুইং এর সঙ্গে চুক্তি করেছে বিআইডব্লিউটিসি। 2 কোটি টাকার বিনিময়ে এই চুক্তিতে আমানত শাহ ফেরিটি উদ্ধারে কাজ করবে 6টি ক্রেন। আমাকে ফেরি আসলে আমরা 6টা ফেরি দিয়ে আমরা কাজ উদ্বোধন করব। এদিকে পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। অনেক রাত্রে আইছে, লাশের গাড়ি না, এখন আমরা পার হতে না, হাজার হাজার গাড়ি রয়েছে। কয়টার সময় পার হবো, আমরা কোথায় কোন সময় যাবো, এখন লাশ কখন মাটি দেবো। ঘাটের যে পরিবেশ লিগালে তো এভাবে চলা যায় না। এই মাথায় যাম ওই মাথায় যাম, ফেরিটা যত তাড়াতাড়ি উদ্ধার করা যায় আমাদের তত ভালো হয়। গত 27 অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ঘাটে শাহ আমানত ফেরিটি ট্রাক কাভার্ড সহ 17টি যানবাহন নিয়ে আংশিক ডুবে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ। শুরু হলো মাসব্যাপী আয়কর মেলা। করোনার কারণে এবার উন্মুক্ত স্থানে আয়োজন না হলেও বাড়ানো হয়েছে সেবার পরিসর। এনবিআর বলছে করদাতাদের উদ্বুদ্ধ করতে মাসব্যাপী থাকবে নানা আয়োজন। প্রথম দিনের সেবায় খুশির কথা জানালেন করদাতারা। বরাবরের মতোই নভেম্বরের প্রথমে শুরু হলো জাতীয় আয়কর মেলা। তবে করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে মেলা আয়োজন না করে সেবা দেওয়ার বিশেষ বুথ বসানো হয়েছে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে। নতুন একটা সেবা সংযোজন করেছি, সেটা হচ্ছে ইটিডিএস। ফিজিক্যালি মুভমেন্টের যে ইস্যুটা, সেটাকে একটু আমরা ডিমোটিভেট করতে চাচ্ছি। বাসায় বসে কিংবা আপনি দেশের বাইরে থেকেও রিটার্ন সাবমিট করতে পারবেন। আমরা এখানে এসে জমা দিলে আমরা এটাকে এন্ট্রি করব, এন্ট্রি করে দেখে ওনার রিসিপ্টটা সাথে সাথে যাতে দিয়ে দেওয়া যায়। তারা কিভাবে রিটার্ন ফিল আপ করবে এবং কত টাকা ট্যাক্স দিবে, এই যে হিসাব নিকাশের ব্যাপারগুলোই আমরা আসলে সলভ করার জন্য চেষ্টা করি এবং আমরা আয়কর মেলাতে এই ধরনের সেবা দিয়ে থাকি। সারা দেশে 31টি করাঞ্চলে 649টি সার্কেলে অফিস চলাকালে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। প্রথম দিনে সেবা নিতে আসা করদাতারা জানালেন সহজে শেষ করতে পেরেছেন তাদের কাজ। সত্যি খুব সুন্দর সিস্টেম তারা চালু করেছেন। এক জায়গা থেকে রিটার্নটা দিয়ে আছে, স্লিপটা পাওয়া যাচ্ছে। দেশের উন্নয়ন করতে হলে কর দিতে হবে ইনকামের উপর। করঞ্চল 2-এর কর কমিশনার জানালেন করদাতারা যেন আন্তরিক পরিবেশে সেবা নিতে পারেন তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবজন তার নিজস্ব ঢঙে এই সেবাগুলো দিচ্ছেন, নিজস্ব সার্কেলে ওনারা নিজেদের মতো করে রিটার্ন দেবেন। আমরা তাদের শুধু সহযোগিতা করব, আমরা সহযোগী করদাতাদের। যে কোনো মানুষই ঘরে বসে ই রিটার্ন দিতে পারবে। করদাতাদের উদ্বুদ্ধ করতে 24 নভেম্বর 141 জন সর্বোচ্চ করদাতাকে দেয়া হবে ট্যাক্স কার্ড। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
ই কমার্স গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা কেন ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৩৪৮ জন ভুক্তভোগীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এর রুল জারি করেন। ই ভ্যালি সহ ই কমার্স অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০,০০০ গ্রাহকের প্রায় ২১০ কোটি টাকা আটকে আছে পেমেন্ট গেটওয়েতে। রিটকারী আইনজীবী বলছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে টাকাগুলো আটকে রাখা হলেও গ্রাহকদের ফেরত দেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণেই তারা হাইকোর্টে রিট করেছেন। সরকার, কেবল অপারেটর, টিভি চ্যানেল মালিক ও গণমাধ্যম কর্মী সহ সব পক্ষই যাতে লাভবান হতে পারেন সেই লক্ষ্যেই কাজ করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু একথা বলেন। এ সময় অ্যাটকোর নবনির্বাচিত সহসভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন। এর আগে ৩০ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সিনিয়র সহ সভাপতি এবং দেশ টিভির আরিফ হাসান সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কাজ হচ্ছে ডিজিটাইজেশন নিয়ে, এবং ডিজিটাইজেশন যখন হবে তখন আমাদের কেবল অপারেটর, আমরা যারা টেলিভিশন চ্যানেল ওনার্স এবং সরকার, তিনটি পক্ষই লাভবান হবে। কেবল অপারেটররা এখনও যায় না যাদের আসলে গ্রাহক কতজন। ডিজিটাইজেশন হলে তারা অ্যাকচুয়াল গ্রাহক তাদের কতজন সেটা জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা তাদের ফিটা পাবে। একই সাথে সরকারের ঘরে রাজস্ব আসবে, আমরাও লাভবান হব। টেলিভিশন রেটিং পয়েন্ট, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট রেটিং পয়েন্ট নিয়ে কাজ করছে, টেকনিক্যাল যে বিষয়গুলো, এবং আমরা দেখেছি এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ডানা মেলছে বিমান। একের পর এক বিভিন্ন রুটে চালু হচ্ছে যাত্রী পরিবহন। এবার যুক্ত হলো বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। বিমান জানিয়েছে, দীর্ঘ বিরতির পর ২রা নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল। একটু উন্নত জীবনের আশায় বিশ্বের যেসব দেশে বাংলাদেশিরা সবচেয়ে বেশি পাড়ি জমান তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। প্রবাসী কর্মীর পরিসংখ্যানেও দেশটিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। কিন্তু করোনার কারণে দেশটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ ছিল দীর্ঘ ৬ মাস। এবার মালয়েশিয়ায় ২.৫ লাখ প্রবাসী বাংলাদেশের অপেক্ষার পালা ফুরোচ্ছে। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় ২ নভেম্বর মঙ্গলবার থেকেই ঢাকা কুয়ালালামপুর রুটে শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। আবারও সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সন্ধ্যা ৭টা১৫ কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। আর কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ২টা ৩০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ফিরতি ফ্লাইট। সবশেষ গত ৭ মে থেকে ঢাকা কুয়ালালামপুর রুটে সম্পূর্ণ বন্ধ ছিল যাত্রী পরিবহন। তবে অন্য বিমান সংস্থার ফ্লাইটে মালয়েশিয়া থেকে যাত্রীরা আসতে পারতেন বাংলাদেশে। এদিকে ৩ নভেম্বর বুধবার থেকে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বিমান। সপ্তাহে একদিনের পরিবর্তে সৈয়দপুর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা 20 কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট, এবং কক্সবাজার থেকে প্রতি শনি ও রোববার দুপুর 2টায় সৈয়দপুরের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বে বিমানের ফ্লাইট। শীতকালীন সূচির অংশ হিসেবে বিমানের সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে সিলেট কক্সবাজার রুটেও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 18 মাস পর পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্তের হার কম এমন 63টি দেশ ও অঞ্চলের পর্যটকরা দেশটিতে প্রবেশ করতে পারছেন। তবে দেখাতে হচ্ছে 2 ডোজ টিকা নেওয়ার সনদ। তালিকায় নেই বাংলাদেশের নাম। সোমবার সকাল থেকেই ব্যাংককের বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। দীর্ঘ 18 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে থাইল্যান্ডে আসতে শুরু করেছেন তারা। এ সময় নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন পর্যটকরা। এই মুহূর্তে ইউরোপে অনেক শীত, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। দীর্ঘদিন পর বেড়াতে এসে ভালো লাগছে।
পর্যটক আসতে শুরু করাই খুশি এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে মত তাদের। হোটেলের সব প্রস্তুতি সম্পন্ন, কর্মচারী যারা ছুটিতে ছিলেন তারা চলে এসেছেন। আশা করছি আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায় প্রাথমিকভাবে 63টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এমনকি থাকতে হবে না কোয়ারেন্টাইনে। তবে যারা আসবেন তাদের অবশ্যই করোনার 2 ডোজ টিকা নিয়ে থাকতে হবে। তালিকার বেশিরভাগই ইউরোপের দেশ। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান থাকলেও প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের নাম। পর্যটকদের কাছে ভ্রমণের তালিকায় পছন্দের শীর্ষে থাকে থাইল্যান্ড। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে দেশটিতে, কিন্তু মহামারী শুরুর পরেই 2020 সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে থাই সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। আবারও টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। শারজায় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এই ম্যাচে হেরে গেলে সেমির আশা শেষ হয়ে যাবে লঙ্কানদের। অন্যদিকে জিতলেই শীর্ষ 4 নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। টি-20 বিশ্বকাপে দারুণ সময় পার করছে ইংল্যান্ড। শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 55 রানে অল আউট করে নিজেদের জানান দেয় মর্গ্যানের দল। সে ম্যাচে জস বাটলার, আদিল রশিদের কল্যাণে 6 উইকেটের জয় পায় ইংলিশরা। পরের ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারায় ইংল্যান্ড। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে বধ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিলভারউডের দল। 3 ম্যাচের 3টিতেই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। শারজায় এবার ইংলিশদের সামনে শ্রীলঙ্কা। সেরা ছন্দে আছেন জস বাটলার, জেসন রয়, আদিল রশিদ, মঈন আলীরা। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তারা। প্রতিপক্ষ শ্রীলঙ্কার অবস্থা অবশ্য ততটা ভালো নয়। সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে ইংল্যান্ডকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা নেই লঙ্কানদের সামনে। দুপুরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকায় স্কুল পর্যায়ে করোনা টিকা দেওয়া শুরু। শিক্ষার্থীদের জন্য মজুদ 82 লাখ। অগ্রাধিকার পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ। স্কটল্যান্ডের গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে আজ 3 দফা প্রস্তাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন প্রবাসীদের বেশ কয়েকটি অনুষ্ঠানে। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।